ফেক ভোটার থাকে তাহলে এ রাজ্যে তার ডাবল হওয়া উচিত। 1,25,00,000 আছে বলে মনে হয়। যতদিন না পর্যন্ত সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে তারা এই ফেক ভোটার তালিকা প্রকাশ করবেন। দেখুন, বিরোধী দলনেতা সবসময় একটা অনুমান ভিত্তিক কাল্পনিক ক্যালেন্ডার খুঁজে বেড়ান, কখনো সংখ্যা খুঁজে বেড়ান, কখনো নাম খুঁজে বেড়ান, একটা কল্পনা স্তরে থাকেন, অনুমান ভিত্তিক কল্পনাকে ভাসিয়ে দেয়া। কারণ বাস্তবে মানুষের মন কি চাইছে, মানুষ কি চাইছে তার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। ফলে বাজার গরম করতে একটা ক্যালেন্ডার, 20 সাল থেকে দেখবেন অমুক তারিখে অমুক দিন এই হতে চলেছে, অমুক এতগুলো লোক বাদ যেতে চলেছে। সুপ্রিম কোর্ট ধরে ধরে বলছে ইলেকশন কমিশনকে যেভাবে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করতে চাইছে, সুপ্রিম কোর্টের যা প্রসিডিং চলছে, যা হিয়ারিং, যা অবজারভেশন, তাতে তো দেখা যাচ্ছে যে নানা প্রশ্ন যেগুলো আমরা তুলছি, গণতন্ত্রে যেটা উঠবেই সেটা সুপ্রিম কোর্টের মনেও আসছে, সেই প্রশ্নগুলো তুলছেন। তো ফলে এখন এত ভোটার বাদ যাবে, আমাদের তো পরিষ্কার বক্তব্য। আমরাই তো, মমতা ব্যানার্জি তো প্রথম বাংলায় নিখুঁত ভোটার তালিকার দাবি করেছেন। এই যে মহারাষ্ট্র বা দিল্লির পর যে ধরা পড়লো যে অন্য রাজ্যের ভোটার এ রাজ্যের ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কারা আপত্তি করেছে? তৃণমূল আপত্তি করেছে। ইলেকশন কমিশনকে কারা ডেপুটেশন দিয়েছে? তৃণমূল ডেপুটেশন দিয়েছে। কলকাতা এবং দিল্লিতে ইলেকশন কমিশন দপ্তরে কারা গেছে? তৃণমূল কংগ্রেস গেছে। আমাদের বক্তব্য, অবৈধ ভুয়ো ভোটার বাইরের রাজ্য থেকে যেগুলো ঢোকানো হচ্ছে বাদ যাক, কিন্তু একজন বৈধ ভোটারকেও আমরা বাদ দিতে দেব না। একজন বৈধ ভোটার, যাদের আধার আছে, সচিত্র পরিচয়পত্র আছে, তাদের আমরা কোনোভাবে বাদ দিতে দেব না। আর বাকিটা সেটা হচ্ছে যে ভোটার লিস্টেই ভোট করুন শুভেন্দু বাবুরা। 250-র বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে চলেছেন। যে বলছেন যে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যারা এসেছেন তারা শরণার্থী, তাদের নাম বাদ যাবে না, নাম বাদ যাবে বাংলাদেশ মুসলিম অনুপ্রবেশকারী যারা ফেক ভোটার তাদের। না, এটা তো ইলেকশন কমিশনের ব্যাপার। ব্যাপারটা ইলেকশন কমিশনকে বুঝতে দিন, ইলেকশন কমিশনকে সেটা বুঝতে দিন। আমরা তো পরিষ্কার বলছি, যারা বৈধ ভোটার, যারা আমাদের রাজ্যে ভোট দেন এবং বৈধ ভোটার, তাদেরকে কোনোভাবে বাদ দেয়া চলবে না। এবার বিজেপি তারা মানুষের ভোটে জিততে পারে না বলে কখনো বলে ইলেকশন কমিশন সেন্ট্রাল ওদের দিয়ে ভোট করাবো, তাতেও হারে। কখনো বলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবো, তাতেও হারে। এখন ভোটার লিস্টটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, তাতেও হারবে। কিন্তু আমাদের একটাই বক্তব্য, জেনুইন নাগরিক, আমাদের ভোটার, আমাদের মিন্স বাংলার ভোটার, কোনো বাংলার ন্যায্য ভোটারকে বাদ দিতে দেওয়া হবে না। আর অন্য রাজ্য থেকে যে ভুয়ো ভোটার ঢুকিয়েছে এগুলো সব বাদ যাক। আরো একটা কথা বলছেন যে অনুপ্রবেশকারী এবং শরণার্থীকে কোথাও মুখ্যমন্ত্রী গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই অভিযোগ আনছেন বিরোধী দল। আরে দিলীপ ঘোষ বলছেন শুভেন্দু বাবু বিজেপিতে অনুপ্রবেশকারী। দিলীপ বাবু এবং ওনারা হচ্ছেন আদি বিজেপি, আর শুভেন্দু বাবু বা যারা পরে গেছেন তারা হচ্ছে বিজেপির অনুপ্রবেশকারী। ওনারা আবার অনুপ্রবেশের কথা কেন বলছেন? বিজেপিতে যারা অনুপ্রবেশকারী বলে চিহ্নিত তারা আবার অনুপ্রবেশের কথা বলছেন। আর অনুপ্রবেশ শব্দটা যতবার উচ্চারণ করবেন ততবার সেটা অমিত শাহের ব্যর্থতা প্রমাণ করবে। কারণ সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্বটা অমিত শাহের স্বরাষ্ট্র দফতরের, বিএসএফ এর। পশ্চিমবঙ্গে যদি বাংলাদেশ সীমান্ত থেকে 2 জন ঢোকে, তাহলে বিজেপি ত্রিপুরায় 200 জন ঢুকছে। কিছুদিন আগে ত্রিপুরায় ধরা পড়ল একটা বড় গ্যাং আগরতলা স্টেশন থেকে। কোথায় যাচ্ছিল? একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল, একটা গ্রুপ কলকাতার দিকে আসছিল।
তাহলে কলকাতা এসে ধরা পড়লে তখন আপনারা বলতেন কলকাতা থেকে ধরা পড়েছে, কিন্তু ঢুকছে কোথা দিয়ে? ত্রিপুরা থেকে। ফলে অনুপ্রবেশ রুখতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। শুধু পশ্চিমবঙ্গের দিক দেখাবেন না, ত্রিপুরা দিয়ে ঢুকছে কি করে? শুভেন্দু অধিকারী একটা কমিশনকে নালিশ করে চিঠি দিয়েছেন যে এভাবে স্বচ্ছ নির্বাচন কিভাবে সম্ভব, কারণ মুখ্যমন্ত্রী বিএলওদের হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্য সরকারের কর্মীদের। ওনাদের আর কি কি দরকার? শুভেন্দুবাবুদের আর কি কি দরকার? 20 সাল থেকে গল্প শুনে আসছি, আপ কি বার 200 পার। কখনো হচ্ছে এবার দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে, করেছে, ওরা হেরেছে, আমরা জিতেছি। বিধানসভা গেছে, পঞ্চায়েত গেছে, লোকসভা গেছে, কেন্দ্রীয় বাহিনী পাঠাবো, পাঠিয়েছে, হেরেছে, আমরা জিতেছি। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার চেষ্টা করছে ইলেকশন কমিশনকে দিয়ে। আমরা পরিষ্কার বলেছি যে আমরাও চাই যে বাইরের রাজ্য থেকে যে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে সেসব বাদ দিয়ে জেনুইন ভোটারদের দিয়ে ভোট করাতে। তা এখন তাতেও তো বিজেপি তো দিনের শেষে হারবে। সেই হতাশা থেকে নাচতে না জানলে উঠোন বাঁকা, এখন থেকে বাঁকা উঠোনের গল্প শুরু হয়েছে। বলছেন যে ইলেকশন শাসক দলের সঙ্গে যোগসাজশে বিএলও নিয়োগ করা হচ্ছে। দেখুন, যেটা হচ্ছে সব রাজ্যে যা হয়, যে পদ্ধতিতে হয় সেই রাজ্যে, এই রাজ্যেও সেই পদ্ধতিতেই হবে। যে সব রাজ্যে যে পদ্ধতিতে ইলেকশন কমিশনে যে পদ্ধতিতে হয়, সেটা তো বিজেপির কোনো কোনো নেতার ইচ্ছায় সেগুলো করা হবে না। তো যে নিয়মে চলে সেই নিয়মেই চলবে। বিজেপি সেটাও যদি অপচেষ্টা করে প্রভাবিত করতে যায়, তা আমরা সেটার প্রতিবাদ করব, আমরা সেটা বাধা দেবো। উনি বলছেন কালকে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে টেনে যে যারা বিএলও আছে তাদেরকে থ্রেট করা হচ্ছে। সেটা তো যখন উনি নিজে বলেন আইপিএসরা মনে রাখবেন, আইএএসরা মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার থেকে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা কুছ নেই করেঙ্গা, তখন মনে থাকে না? এই যে সরকারি কর্মচারীদের অথবা সরকারি যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, যারা ব্যুরোক্র্যাট, আইএএস আইপিএস, তাদেরকে কথায় কথায় যে হুমকি দেয়া, গত দুদিন আগেই তো একটা ভিডিও, কোন থানায় ঢুকে কাকে বলছেন একটা এই দেখে নেবো, এরপরে গ্রেপ্তার হবেন, অমুক হবেন, এগুলো তো সমস্তটা তো শুভেন্দু অধিকারী বিজেপি নেতারা করে থাকেন। বা সরকারি কর্মচারীদের হুমকি দেয়া, আমলাদের হুমকি দেয়া, পুলিশ অফিসারদের হুমকি দেয়া। একই কথা শুনিয়া যে মন্থরার মুখে, আপনারাই তো হুমকি দিয়ে বেড়ান, আপনারাই তো হুমকি কালচারে চলেন, তো সেটা নিয়ে আবার নাটক করছেন কেন? বলছি কালকে দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রীর ভিডিওটাকে নস্যাৎ করে দিয়েছেন, বলছেন যে ওটা সাজানো পুরো। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে, এই যে ভুয়ো ভিডিও, ফেক ভিডিও, এগুলো বিরোধীরা হচ্ছে বিশেষজ্ঞ। পশ্চিমবঙ্গের বদনাম করতে অন্য রাজ্যের ঘটনা, সিনেমার ঘটনা, অন্য দেশের ঘটনা ওগুলো চালিয়ে দেয়। আমরা ওসব করি না। একটি নির্দিষ্ট সূত্রের খবর, সেটা মুখ্যমন্ত্রী সামনে এনেছেন। আর বাস্তব হচ্ছে সব জায়গায় বাংলাভাষী ভারতীয়দের উপর এই আক্রমণটা হচ্ছে। এরপর আমাদের কাছে খবর আসছে যে খুব অস্বস্তিতে পড়ে গিয়ে ভাজপা, বিজেপি, তারা পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এখন এই ধামাচাপা দেওয়ার অঙ্গ হিসাবে তারা এইসব নাটকবাজি করছে। উনি সৌমেন্দু অধিকারী তিনি একটা কমপ্লেন করেছেন মমতা। সৌমেন্দু অধিকারী যতদিন বাংলাভাষী ভারতীয়দের উপর আক্রমণের খবর আসছে, বাংলা এবং বাঙালির স্বার্থে সুরক্ষায় তারা নেই। যারা বাংলাভাষী ভারতীয় তাদের উপর যখন আক্রমণ হচ্ছে, যখন রাজবংশী হিন্দু উত্তম কুমার ব্রজবাসী দিনাটা তাকে নোটিশ ধরানো হচ্ছে, যখন মহিলা তাকে হিন্দু তাকে নোটিশ ধরানো হচ্ছে, যখন মতুয়া অন্য রাজ্যে গিয়ে হয়রানি হচ্ছে, তখন এই সৌমেন্দু অধিকারী বা বিজেপির কোন নেতাকে তাদের পাশে পাওয়া যায় না। বিজেপির পাপ ঢাকার ছুতো তৈরির নাটকে দেখুন এরা সব কুশীলভ হয়ে নেমে পড়েছে। শুভেন্দু অধিকারী আর একটা অভিযোগ আনছেন, বলছেন মুড়ি মুরগির মতন ডমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে। গত 25 তারিখের পর ইলেকশন কমিশন উনি চিঠি দিয়ে বলেছেন 25 তারিখের পরে এই ডমিসাইল সার্টিফিকেটগুলোকে যাতে কোনো রকমের গ্রাহ্য না করা। সেটা তো ওনার বক্তব্য, উনি যা করার করেছেন। যারা জেনুইন তারা যদি পায়, ওনার কিসের অসুবিধা আছে? যারা মানে, এটা মানে কি আবাসিক? তো
রেসিডেন্সিয়াল আবাসিক, মানে যিনি থাকেন। তো শুভেন্দুবাবু প্রথমে এটা উত্তর দিক না যে বিহারে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তাতে তো ডগবাবু বলে কুকুর তুলে দিয়েছে, তো সেগুলো নিয়ে কিছু বলুন না। বিহারে আবাসিক রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কুকুর উঠে গেছে, তার পরিচয়পত্র হয়ে গেছে কুকুরে। আমরা তো এসব আপত্তি করছি। যদি জেনুইন নাগরিক মানুষ পায় কি সমস্যা আছে? এখন আমি জানি না কুকুরটা ওনাদের পার্টির সদস্য কি সদস্য নয়। এসআইআর এর মামলায় পার্টি হয়েছে আজকে রাজ্য, আইনি বিষয়। এসআইআর এর যে বিষয়গুলোতে অসঙ্গতি আছে, সাধারণ নাগরিকদের উপর বিপদ আসার সম্ভাবনা আছে, সেসব জায়গায় সুরক্ষা দেওয়াটা তো রাজ্য সরকারের কর্তব্য। ফলে ওটা আইনি বিষয়, প্রশাসনিক বিষয়। এই যে দিল্লি ফেক ভিডিও করে বিজেপি যেটা দাবি করছে তা নিয়ে গোটা রাজ্যে মিছিল হয়ে পড়ছে, মানে শঙ্কর ঘোষ বলছে শিলিগুড়িতেও মিছিল হবে। ওদের জনাকুড়ি 15 করে লোক কোথায় নামবে ও নিয়ে কেউ ভাবনা চিন্তা করছে না। ওদের যে ভিডিও, হ্যাঁ, মানে ওরা যখন সব নানা রকম ভিডিও ছাড়ে, তো সেগুলোকে নিয়ে যখন বাংলাকে মেলাইন করার জন্য অন্য দেশের অন্য রাজ্যের সিনেমা থেকে নিয়ে ভিডিও ছেড়ে ঘুরে, তো সেগুলো নিয়ে আগে কথা বলুক। বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যে পরিযায়ী শ্রমিকদের যদি অসুবিধা হয় বাঙালিদের, তাদেরকে ফিরে আসতে বলছে। প্রশ্ন হচ্ছে, আমাদের এ রাজ্যে কি যথেষ্ট সংখ্যক কাজের জায়গা আছে, মানে তাদেরকে অ্যাকোমোডেট করবার মতো? তো মুখ্যমন্ত্রী যখন বলেছেন তো নিশ্চয়ই যথেষ্ট জায়গা আছে বলেই তো বলেছেন, নইলে বলবেন কেন? 22 লক্ষ যারা পরিযায়ী, যারা অন্য রাজ্যে যান, যুগ যুগ ধরেই যান, তারা তো অনেকে স্কিল্ড, একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে হয়তো সেই জন্য অনেকে বংশ পরম্পরা এলাকা ধরে ধরে যায়, যে ওই শিল্পে ওই জায়গাটা ওরাই কাজ করে। তো ফলে এটা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তারা যদি ফিরে আসে, বাংলা অ্যাকোমোডেট করার জন্য প্রস্তুত। উনি বলছেন যে এগুলোকে ফিরিয়ে আনা হচ্ছে আসলে রোহিঙ্গাদের ফিরিয়ে আনা। দেখুন, এই কথাগুলো অত্যন্ত কুরুচিকর কথাবার্তা বলছেন। রোহিঙ্গা সম্পর্কে ন্যূনতম ধ্যান ধারণা আছে? রোহিঙ্গা বিষয়টা মায়ানমার থেকে জেনারেটেড হচ্ছে। রোহিঙ্গাদের সঙ্গে বাঙালির মানে কোনোভাবে কোনো সংস্কৃতিগত, বা আপনি পাশ দিয়ে গেলেও, পাশে বসে থাকলেও বুঝতে পারবেন যে এরা বাংলার বা বাঙালি নয়, এরা হচ্ছে রোহিঙ্গা। তো সুতরাং যাকে তাকে শুভেন্দুবাবু যখন তখন রোহিঙ্গা বলে দিচ্ছেন, মহা মুশকিল। আমি আবার বলছি, ওনার যদি রোহিঙ্গা দেখতে হয় তাহলে গরমকালে গরম টুপি পরা, গরমকালে মাফলার পরা, গরমকালে ফুল হাতা কালো জব্বা পরে দেখবেন রহস্যজনক একটা লোক সানগ্লাস পরে নিজেকে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর জামা কাপড় খুলে দেখুন, ওই মালটা কিন্তু রোহিঙ্গা বেরোলেও বেরোতে পারে। আর একটা উনি বলেছেন যে 100 দিনের কেন্দ্রীয় অনুদান মানে কংগ্রেসের থেকে বিজেপি অনেক বেশি টাকা নাকি রাজ্যকে দিয়েছে, এবং এই 14 বছরের হিসাব অনুযায়ী তার বক্তব্য যে তৃণমূলের নেতারাই নিজেদের নামে একাধিক বাড়ি করিয়ে নিচ্ছে। সম্পূর্ণ ভ্রান্ত কথা বলছেন শুভেন্দু অধিকারী। কারণ 2020 সালের নভেম্বর পর্যন্ত তিনি প্রকাশ্য সভায় কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বক্তৃতা করেছেন। তিনি তো মন্ত্রী ছিলেন, তিনি এমপি ছিলেন, তিনি বিধায়ক ছিলেন। কেন্দ্রের বঞ্চনা ছিল বলেই তো তিনি তার বক্তৃতায় কেন্দ্রের বঞ্চনার কথা বলেছেন। তো সুতরাং কেন্দ্র যে বঞ্চনা করে, বিজেপি যে বঞ্চনা করে, এটা তো বিজেপির ইয়েতে দেখা যাচ্ছে, সংসদে উত্তরগুলো দেখা যাচ্ছে। অন্য রাজ্যকে এত দিয়েছি, পশ্চিমবঙ্গের তালিকাতেই নাম নেই, বা পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া হয়নি, 100 দিনে টাকা দেয়নি, আবাসে টাকা দেয়নি, মমতা ব্যানার্জিকে দিতে হচ্ছে রাজ্যের কোটা থেকে। 1,70,000 কোটি টাকার বেশি বকেয়া আছে। এটা তো মানে কেন্দ্রের এতেই বেরোচ্ছে। তো উনি তার থেকে বাড়তি কি কথা বলতে চাইছেন? কোনটা ঢাকছেন? শাক দিয়ে মাছ ঢাকা যায় না শুভেন্দুবাবু। আপনার সরকার পার্লামেন্টের উত্তরে বলে দিচ্ছেন পশ্চিমবঙ্গকে টাকা দেননি। শিলিগুড়িতে একটা চীনা নাগরিক অ্যারেস্ট হয়েছে, ওই জন্য এটাকে নিয়ে একাধিক পাসপোর্ট তার কাছ থেকে পাওয়া যায়, সুইজারল্যান্ড, আচ্ছা, এটাই যখন আবার গুজরাটে হচ্ছে, তখন আপনাদের নজরে পড়ছে না যে অন্য রাজ্যে এইভাবেই ভুয়ো পাসপোর্ট বা ভুয়ো, যেখানে দুষ্টচক্র কাজ করে, তো সেইগুলো তো ভারতের সব জায়গাতেই, বেশ কিছু জায়গাতেই এই ধরনের ঘটনা ঘটেছে। আগের দিন জঙ্গি ধরা পড়েছে, এসটিএফ ধরেছে, 2 জন ধরা পড়েছে গুজরাট থেকে, 2 জন ধরা পড়েছে দিল্লি থেকে। তো ফলে বিচ্ছিন্নভাবে কোথা দিয়ে বেরিয়ে এসে, আচ্ছা চীনা নাগরিক ঢুকলো কি করে? চীনা নাগরিক যদি ঢুকে থাকে,
তাহলে তার সীমান্ত থেকে পার হলো কি করে? জল, স্থল, অন্তরিক্ষ, তিনটে সীমান্তই হচ্ছে কেন্দ্রের পাহারা দেওয়ার কথা। তাহলে সে ঢুকলো কি করে এখানে? একটা ম্যাডাম বলছেন যে এই যে এত বাংলা ভাষা নিয়ে আপনারা আন্দোলন করছেন, বলছে পার্লামেন্টে দেখতে চাই যে সাকের কোকলি, ইউসুফ পাঠান, সত্যেন্দ্র সিনহা কবে বাংলায় বক্তব্য রাখে। এটা কে বলছে? তাহলে নরেন্দ্র মোদীও যদি বাংলার প্রতি দরদ দেখাতে চান, তাহলে বাংলায় এসে বাংলায় বক্তৃতা দিয়ে দেখান। তাহলে অমিত শাহ বাংলায় এসে বাংলায় বক্তৃতা দিয়ে দেখান। এটা যদি যুক্তি হয়, বাংলা মানে কি, যারা বাঙালি, পশ্চিমবঙ্গের বাসিন্দা, ভারতের বাসিন্দা, ভারতের নাগরিক, তাদের অধিকার অটুট রাখতে হবে। আর একটা রাজনৈতিক দল তার সর্বভারতীয় সত্তা রাখতে গেলে সে সমস্ত ভাষাকে সমানভাবে সম্মান দেবে, সবার জনপ্রতিনিধিত্ব রাখবে। এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে শুভেন্দুবাবু, বাংলার প্রতি যদি দরদ দেখাতে হয়, যদি এইটা যুক্তি হয়, তাহলে আপনাদের নরেন্দ্র মোদী, জগৎ প্রকাশ নাড্ডা, অমিত শাহ, এদের বলুন বাংলায় এসে বাংলায় বক্তৃতা দিতে। বলছি, আজকে ওয়াইসির দল কলকাতায় মিছিল করছেন যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে। ওরা তো বিজেপি নামাচ্ছে। ওয়াইসির দল কিছু কিছু লোক আছে, তারা উল্টো দিকে নামে ভোট কাটার জন্য। যখন বিজেপি বুঝেছে এই ইস্যুটা বিপদে পড়ছে, তখন বিরোধী ভোটটাকে ভাগ করার জন্য, কারণ বিজেপির বিরুদ্ধে লড়তে পারে কে? তৃণমূল। বাংলায় বিজেপিকে হারায় কে? তৃণমূল। ফলে সেই জায়গাটাতে কনফিউজ করার জন্য একাধিক বি টিম, সি টিম, ডি টিম ওরা নামায়। এটা একটা XYZ টিম হবে। আজকে কলেজটিতে এসএফআই বিক্ষোভ করছে ছাত্র ভোটের দাবিতে, সেখানে 21শে জুলাইয়ের সালুটা দিয়ে মানে পোস্টার সালু এসএফআই, দেখুন, এসএফআই বিক্ষোভ করতে পারে, বিক্ষোভ করার পূর্ণ অধিকার যে কোনো সংগঠনের আছে। কিন্তু তার জন্য যেভাবে তৃণমূলের কর্মসূচির হোর্ডিংকে ঢাকা হয়েছে এবং বিশেষভাবে মুখ্যমন্ত্রীর মুখ ঢাকা হয়েছে, এটা কিন্তু আপত্তিকর। এটা পরিষ্কারভাবে আপত্তিকর। এটা কিন্তু ঠিক কাজ নয়। 100 বার তারা তাদের প্রোগ্রাম করবেন, 100 বার তারা তাদের ব্যানার টাঙাবে, কিন্তু সেটা তৃণমূলের হোর্ডিংকে ঢেকে এবং বিশেষভাবে মুখ্যমন্ত্রীর মুখটা যেভাবে ঢাকার ভিডিও আমি দেখেছি, একদম বেছে বেছে মুখ্যমন্ত্রীর মুখটাকে ঢাকছে তারা। এটা কিন্তু ঠিক কাজ নয়। আজকে আমরা সরকার পরিচালনার দায়িত্বে বলে আমাদের ছাত্র যুবদের আমাদের কিন্তু অত্যন্ত দায়িত্বশীলভাবে সংযত রাখতে হচ্ছে। কিন্তু এই প্ররোচনাটার কোনো ঠিক নয়। এই প্ররোচনাটা দেয়া কিন্তু ঠিক নয়। কারণ দুদিন বাদে আপনাদেরও কোনো না কোনো কারণে কোনো না কোনো নেতার ছবি টাঙাতে হবে। এক মাঘে শীত যাবে না তখন। 28শে আগস্ট শ্রমিক ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কলকাতা ইউনিভার্সিটি, সেখানে 15টা পরীক্ষা রেখেছে, 15টা বিষয়ে। আমরা তো বারবার বলছি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন পরীক্ষা রাখা হয়েছে, যাতে ছেলেমেয়েরা পরীক্ষার হলেই থাকতে হবে, তারা যাতে সমাবেশে যাওয়ার সুযোগ না পায়, সেই কারণেই বেছে বেছে সেদিনকে পরীক্ষা দেওয়া হয়েছে। সেটা নিয়ে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে যা যা বক্তব্য সেগুলো জানানো হয়েছে। তারা আবেদন করেছেন যে ওই দিনটাকে অন্তত বাদ দিয়ে করার। উপাচার্য বলছেন যে কোনো ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে তো ছুটি থাকে না, কোনো, তাহলে তো সব ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা রাখে। সব ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পরীক্ষা আর 2-3টে বড়, যেখানে সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রী যাদের সমর্থক, সেগুলি যেখানে ব্যাপক সংখ্যায় তারা যান, সেগুলোকে এক আসনে বসানো তো বোধহয় ঠিক হচ্ছে না। উনি চেঞ্জ করবেন না বলছেন। সেটা ওনাকে যারা নিয়োগ করেছে, ওটা ওনার বাধ্যবাধকতা। উনি যদি চেঞ্জ করতে যান, ওনার চেয়ারে চেঞ্জ করে দেবে ওনার রাজনৈতিক বসেরা। আজকে যদি উনি পরীক্ষার শিডিউল চেঞ্জ করতে যান, ওনার চেয়ারে চেঞ্জ করে দেবে তো। ওনাকে দিয়ে যারা এগুলো করাচ্ছে, ফলে উনি চেঞ্জ করবেন কি করে? ওনাকে তো রাজনৈতিক অবস্থানেই থাকতে হবে। বলছি যে 15 বছর আগে তৈরি হওয়া কবি সুভাষ মিত্র স্টেশন, পাটল, তো রক্ষণাবেক্ষণ নিয়ে একটা অবশ্যই প্রশ্ন রয়েছে। অনেকে আবার ঘুরিয়ে এই প্রশ্ন করছে যে 15 বছর মাত্র আগে তৈরি হওয়া, সে সময় রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এই বিষয়টাকে তোলা হচ্ছে যে তাহলে এটা
কেমন ভাবে তৈরি হয়েছে? এগুলো নিয়ে কোনো মন্তব্য করবো না। এটা কি হয়েছে না হয়েছে সেখানে বিশেষজ্ঞরা যতক্ষণ না দেখছেন ইত্যাদি ইত্যাদি ওইভাবে এ করে করা যায়। রেল তো তাদের পরিকাঠামো দেখভাল করে না, রং করে না, এ করে না, ও করে না। আর এই অনুপ্রবেশে হয়েছে হয়ে গেছে, শুরুতেই হয়ে গেছে। চলো, ওকে, থ্যাংক ইউ। অনুব্রত মণ্ডল আবার কনভেনার হলেন কোর কমিটি। তোমার আপত্তি আছে? না না, আচ্ছা, আমাদের শুভেন্দু অধিকারী বলছেন প্রমোশন দেওয়া হয়েছে না। কোর কমিটি এবং অনুব্রত মণ্ডল দুজনকেই রেখে একটা যে সমন্বয় ও একটা এটা একটা দলের সম্পূর্ণ সাংগঠনিক বিষয়। সে কে কোথায় কি জল্পনা নিয়ে বেড়াবে সেই অনুযায়ী তো আর দল চলবে না। তো তৃণমূল কংগ্রেস তার বীরভূম জেলা একটা দুর্ভেদ্য দুর্গ, তো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী, দলনেত্রী, দলের নেতৃত্ব কিভাবে দলের সংগঠন সাজাবেন সেটা দলের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়, এবং কে কি জল্পনা করবে, কে কি কথা বলবে সে তো তাদের ব্যাপার। ঠিক আছে Done. এবার আবার যাবো।